মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। জ্বালানি তেলের দাম ছাড়িয়েছে $100। জিসিসি দেশগুলোতে যুদ্ধের প্রভাব, পর্যটন নির্ভর শহরগুলোতে ধীরগতি কমছে ভ্রমণ ও বিনিয়োগ, ঝুঁকিতে প্রবাসী বাংলাদেশিরাও। নেতানিয়াহুর আস্থাভাজন গফম্যানই হচ্ছেন মোসাদের পরবর্তী প্রধান। কোনো গোয়েন্দা অভিজ্ঞতা ছাড়াই গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব নেবেন তিনি। এবং পশ্চিমবঙ্গে নির্বাচনে ভোটার তালিকা নিয়ে চলছে বিতর্ক ও উত্তেজনা। বাদ পড়েছে লাখ লাখ মানুষের নাম। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠক ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটনের সর্বোচ্চবাদ নীতি বারবার লক্ষ্য পরিবর্তনের কারণেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। IRGC বলছে, হরমুজ প্রণালীর কাছে আসা যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমা হামলা। উত্তেজনার প্রভাব পড়ছে বিশ্ববাজারে। জ্বালানি তেলের দাম ছাড়িয়েছে $100। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। শনিবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনা ব্যর্থ হয়। এরপর ওয়াশিংটন ঘোষণা দেয়, আজ থেকে ইরানের সব বন্দরে নৌ চলাচল বন্ধ করে দেবে মার্কিন সামরিক বাহিনী। হরমুজ প্রণালী দিয়ে ইরানি পণ্য প্রবেশ ও বের হওয়া ঠেকানোই এই অবরোধের মূল লক্ষ্য। ওয়াশিংটনের এমন পদক্ষেপের কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কোনো সামরিক জাহাজ আসলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন বলে গণ্য হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় IRGC। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, ওয়াশিংটনের একগুঁয়েমি ও বারবার শর্ত পরিবর্তনের কারণে ভেস্তে গেছে পাকিস্তান বৈঠক। ইরান আলোচনার টেবিলে ফিরে আসবে কিনা এ ব্যাপারে তার কিছুই যায় আসে না, জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান বর্তমানে খুবই নাজুক অবস্থায় আছে এবং আরো বেপরোয়া হয়ে উঠছে। আমার মনে হয় ইরান অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে। আমি মনে করি তারা এখন খুবই মরিয়া। আমাদের মধ্যে প্রায় 21 ঘন্টা ধরে বৈঠক হয়েছে। আমরা পরিস্থিতি অন্য যে কারো চেয়ে ভালো বুঝি, আর ইরানের অবস্থা আসলেই খুব খারাপ। এদিকে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলের বর্বরোচিত হামলা। সংঘর্ষ হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এশিয়ার বাজারে ধস নেমেছে। জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। জাপান থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া সবখানেই সূচকের বড় দরপতন লক্ষ্য করা গেছে। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান এবং তেহরানের পাল্টা হুঁশিয়ারি পুরো অঞ্চলকে এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত হয়েছে 942টি স্কুল। এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। হামলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বসতবাড়ি ও স্বাস্থ্যকেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি। জানান, ক্ষতি হওয়া স্কুল ভবনগুলো পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে 3 মাস থেকে 2 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, গত 1.5 মাসের সামরিক অভিযানে ইরানের বেসামরিক অবকাঠামো কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে। সরকারি তথ্য মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 1,25,640টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আছে 1 লাখ ঘরবাড়ি, 20,500 দোকান এবং 339টি স্বাস্থ্যকেন্দ্র। ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে বিশেষ গৃহ ঋণ সুবিধা দেওয়া হবে বলেও জানান মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন সরাসরি অর্থনৈতিক প্রভাব ফেলছে GCC দেশগুলোতে। দুবাইয়ের মতো পর্যটন নির্ভর শহরগুলোতেও দেখা যাচ্ছে ধীরগতি, কমছে ভ্রমণ ও বিনিয়োগ। হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তায় জ্বালানি রপ্তানিতেও তৈরি হয়েছে চাপ। এতে ঝুঁকিতে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। যুদ্ধ মানেই অর্থনৈতিক অনিশ্চয়তা।
ইরানকে ঘিরে উত্তপ্ত আঞ্চলিক সংঘাত এখন সরাসরি আঘাত হানছে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি-ভুক্ত দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন এ বছরের শুরুতে অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা অক্সফোর্ড ইকোনমিক্স। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা লাগতে পারে সেই সব শহরগুলোতে যেগুলো এতদিন ছিল বিশ্ব পর্যটনের ঝলমলে কেন্দ্র, বিশেষ করে দুবাই। একসময় যে দুবাই ছিল বিলাসবহুল পর্যটনের প্রতীক, সেখানে এখন দেখা যাচ্ছে অস্বস্তিকর ধীরগতি। যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে অনিশ্চয়তা, নিরাপত্তা শঙ্কা এবং ভ্রমণ ব্যয়ের অর্ধগতির ফলে পর্যটকের সংখ্যা কমতে শুরু করেছে। হোটেল বুকিং কমছে, বড় বড় ইভেন্ট স্থগিত হচ্ছে, এমনকি শপিং ফেস্টিভ্যালের মতো আয়োজনেও নেই আগের সেই ভিড়। পর্যটন নির্ভর অর্থনীতির জন্য এটি এক বড় ধাক্কা, যা ইতিমধ্যেই পরিষেবা খাতে প্রভাব ফেলছে। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালী ঘিরে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট এই প্রণালী দিয়ে তেল ও গ্যাস রপ্তানি হয়, কিন্তু সেখানে নিরাপত্তা ঝুঁকি ও চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে অস্থিরতা। ফলে তেল রপ্তানি কমে গেলে সরাসরি আয়ের উৎসে ধাক্কা লাগবে এসব দেশগুলোর, আর তার প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে, বাজেট থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প পর্যন্ত। এদিকে বিনিয়োগকারীদের মধ্যেও বাড়ছে অনিশ্চয়তা। বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে, নতুন প্রকল্পে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, অনেক ক্ষেত্রে চলমান প্রকল্পও থমকে যাচ্ছে। নির্মাণ খাত, যেখানে সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক কাজ করেন, সেখানে দেখা যাচ্ছে ধীরগতি। একই অবস্থা পরিবহন ও সেবা খাতেও, অর্থাৎ অর্থনীতির প্রায় সব গুরুত্বপূর্ণ খাতেই এক ধরনের চাপ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সরকারগুলো ব্যয় কমাতে বাধ্য হতে পারে, উন্নয়ন প্রকল্প স্থগিত হতে পারে, আর বেসরকারি খাতে শুরু হতে পারে ছাঁটাই। এর অর্থ বেকারত্ব বাড়বে, মানুষের আয় কমবে এবং বাজারে চাহিদা কমে গিয়ে অর্থনীতি আরও সংকুচিত হতে পারে। ইতিমধ্যেই দুবাই শ্রম বাজারে এর আভাস মিলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি নির্মাণ, পরিষেবা ও পরিবহন খাতে কাজ করেন, যেগুলো অর্থনৈতিক চাপ পড়লে সবার আগে সংকুচিত হয়। ফলে অনেকেই চাকরি হারাতে পারেন, আবার কারো বেতন কমে যেতে পারে। নতুন ভিসা বা নিয়োগও কমে আসার আশঙ্কা তৈরি হয়েছে, যা ভবিষ্যতের জন্য আরও বড় উদ্বেগের। সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই, যুদ্ধের আগুন কি শুধু সীমান্তেই থামবে, নাকি তার উত্তাপ বিশ্ব অর্থনীতিকে আরও বড় সংকটে ঠেলে দিবে? সেই দিকে তাকিয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য। ইমরুল হাসান, RTV। পুতিনের ঘোষিত 32 ঘন্টার যুদ্ধবিরতির মধ্যে একে অপরের বিরুদ্ধে তার লঙ্ঘনের অভিযোগ এনেছে রাশিয়া ও ইউক্রেন। সাময়িক এই বিরতির মাঝেও পাল্টাপাল্টি কয়েক হাজার বার হামলা চালানো হয়েছে বলে দাবি দুই দেশের। বেলগোরেদের ইউক্রেনীয় হামলায় 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। টান টান উত্তেজনার মধ্যেই চার্চে প্রার্থনা ও ইস্টার উদযাপন করেছে সাধারণ মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দিনটি এতিম শিশুদের সঙ্গে কাটিয়েছেন। গত বছরও মস্কোর বিরুদ্ধে 30 ঘন্টার ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে কিয়েভ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হচ্ছেন নেতানিয়াহুর আস্থাভাজন মেজর জেনারেল রোমান গফম্যান। চলতি বছরের 2 জুন শেষ হবে মোসাদের বর্তমান পরিচালক ডেভিড বার্নিয়ারের মেয়াদ। এরপর কোনো গোয়েন্দা অভিজ্ঞতা ছাড়াই গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব নেবেন 50 বছর বয়সী সেনা কর্মকর্তা গফম্যান। গত রবিবার সরকারিভাবে গফম্যানের নিয়োগের অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ডিসেম্বরে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরবর্তী মোসাদ প্রধান পদের জন্য গফম্যানকে মনোনীত করেন। ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান পেল অস্ট্রেলিয়া। সোমবার লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়ে সরকারের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়। দেশটির প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হলো। অস্ট্রেলিয়ার সরকার জানায়, আগামী জুলাই মাসে লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হয়ে দেশটির সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন সুসান কোয়েল। বর্তমানে তিনি জয়েন্ট ক্যাপাবিলিটিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, এদেশের 125 বছরের ইতিহাসে প্রথম একজন নারী সেনাপ্রধান পাচ্ছে অস্ট্রেলীয় সেনাবাহিনী। সুসান কোয়েলের এই নিয়োগকে ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস।
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন বিতর্ক ও উত্তেজনা। মাত্র কয়েক মাসের ব্যবধানে তালিকা থেকে লাখ লাখ মানুষের নাম বাদ পড়া এবং কয়েক কোটি ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজ্যটি। প্রশ্ন উঠেছে একটি অপ্রতিষ্ঠিত সফটওয়্যারের নির্ভরযোগ্যতা নিয়েও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিলেও প্রযুক্তিগত ত্রুটি দাবি করছে কর্তৃপক্ষ। ভোটাধিকার নিয়ে এমন অনিশ্চয়তা কেন? ভারতের ভোটার তালিকার এই জটিল সংকটের বিস্তারিত থাকছে ইমরুল হাসানের প্রতিবেদনে। ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে নজিরবিহীন বিতর্ক ও উত্তেজনা চরমে পৌঁছেছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে লাখ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে, যার জেরে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। 2 এপ্রিল মালদার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা, এমনকি বিচারিক কর্মকর্তাদেরও ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখে, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে। এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামের একটি প্রক্রিয়া, যা পরিচালনা করছে খোদ ভারতের নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 61 লাখ ভোটারের নাম সরিয়ে ফেলা হয়েছে এবং আরও প্রায় 60 লাখ মানুষকে সাসপেক্টেড ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ তারা না সম্পূর্ণ বৈধ না সম্পূর্ণ অবৈধ, বরং এক অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছেন। সমালোচকদের দৃষ্টিতে সবচেয়ে বিস্ময়কর হলো এই বিশাল সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে একটি অপ্রতিষ্ঠিত সফটওয়্যারের মাধ্যমে। অভিযোগ আছে সফটওয়্যারটি যথাযথভাবে পরীক্ষা ছাড়াই চালু করা হয়। এমনকি এক পর্যায়ে এই সফটওয়্যার প্রায় 7 কোটি ভোটারকে একসঙ্গে সাসপেক্টেড হিসেবে চিহ্নিত করে, যা পরে টেকনিক্যাল গ্লিচ বলে দাবি করে কর্তৃপক্ষ। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, এই প্রক্রিয়ার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। তার দাবি, একদিকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে অন্য রাজ্যের মানুষদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আরও উদ্বেগজনক হলো, পুরো ভোটার তালিকায় এমনভাবে প্রকাশ করা হয়েছে যাতে সাধারণ মানুষ বা গবেষকরা সহজে তা বিশ্লেষণ করতে না পারেন। বড় আকারের স্ক্যান করা পিডিএফ, ক্যাপচা সিস্টেম এবং ওয়াটারমার্ক ব্যবহার করে ডেটা অ্যাক্সেস কঠিন করে তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনায় শুধু একটি রাজ্যের নির্বাচন নয়, বরং গণতন্ত্রের ভিত্তি প্রশ্নের মুখে পড়েছে। যদি একটি সফটওয়্যার ও অস্পষ্ট প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার অনিশ্চিত হয়ে যায়, তবে ভবিষ্যতে এটি আরও বড় সংকটের জন্ম দিতে পারে। তবে একটাই প্রশ্ন ঘুরছে সবার মনে, এটা কি কেবলই প্রযুক্তিগত ভুল, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো পরিকল্পনা? ইমরুল হাসান, RTV। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের লক্ষ্যে জোরালো বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার শিলিগুড়িতে আয়োজিত বিজেপির বিজয় সংকল্প সভা থেকে পদ্ম ফোটানোর ডাক দিয়েছেন। পাশাপাশি অনুপ্রবেশকারীদের কারণে উত্তরবঙ্গের সামাজিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং স্থানীয় মানুষ কাজ হারাচ্ছে বলে অভিযোগ করেন মোদী। রাজ্যবাসীর কাছে পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, 35 বছর বামফ্রন্টকে দিয়েছেন, 15 বছর তৃণমূলকে সুযোগ দিয়েছেন। অন্যদিকে আসানসোলে পাল্টা প্রচার নেমে মোদী সরকারের বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঙ্গারিতে দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও তার দলের ভরাডুবি হয়েছে। ইউরোপের এই দেশটির পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে পিটার মাজিয়ারের তিসজা পার্টি। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু ভিক্টর অরবান পরাজিত হয়েছে। পরাজয় স্বীকার করে নিয়ে পিটারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী অরবান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, 98% বেশি ভোট গণনা শেষে পিটারের মধ্য ডানপন্থী তিসজা পার্টি 138টি আসনে জয় পায়, আর অরবানের জাতীয়তাবাদী দল ফিদেস পেয়েছে 55টি আসন। এছাড়া কট্টর ডানপন্থী আওয়ার হোমল্যান্ড 6টি আসনে জয় পেয়েছে। মোট 199টি আসনে পার্লামেন্ট নির্বাচিত হয়েছে।
ফ্রান্সের হাগেনবাখ গ্রামে বাবার ভ্যান থেকে 9 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গত 2 বছর ধরে তাকে একটি ময়লা ও আবর্জনাপূর্ণ ভ্যানের ভেতর তালাবদ্ধ করে রাখা হয়। উদ্ধারের সময় শিশুটিকে উলঙ্গ, রোগা ও চলাচলে অক্ষম অবস্থায় পাওয়া যায়। শিশুটির বাবার দাবি, সৎ মায়ের হাত থেকে বাঁচাতে ছেলেকে লুকিয়ে রেখেছিলেন তিনি। পরিচিতরা জানতেন শিশুটি কোনো মানসিক হাসপাতালে আছে। বর্তমানে বাবাকে অপহরণের দায়ে আটক করা হয়েছে এবং শিশুটি চিকিৎসাধীন রয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কিউবায় ভয়াবহ জ্বালানি সংকটে হাভানার সিক্লোবাস এখন সাধারণ মানুষের প্রধান ভরসা। বিশেষায়িত এই বাসটি মূলত বাইসাইকেল ও ইলেকট্রনিক স্কুটার সহ যাত্রীদের হাভানা টানেলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়। নিয়মিত গণপরিবহন ও তেলের অভাবে টানেল পার হওয়ার একমাত্র সাশ্রয়ী পথ এটি। 3 কিলোমিটারের এই যাত্রা সম্পন্ন করতে বাসটি সময় নেয় 15 মিনিট, যেখানে সাধারণ ট্যাক্সিতে 1000 পেসো খরচ হয়। সেখানে সিক্লোবাসে খরচ মাত্র 2 থেকে 5 পেসো। 90-এর দশকের সংকটের সময় চালু হওয়া এই সেবাটি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে দ্বীপ রাষ্ট্রটির বাসিন্দাদের চলাচলের লাইফলাইনে পরিণত হয়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।